ওয়েলকাম ব্যাক টু দ্য কাউবয় এবং পৃথিবীর যে প্রান্ত থেকেই আজকের এই ভিডিওটা আপনারা শুনছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আজকের এই ভিডিওটা আমি যখন যেই মুহূর্তে বানাতে বসেছি, অলরেডি এই টপিকটার উপর আমি একটা ভিডিও বানিয়ে ফেলেছি এবং সেটার এডিট করে দীর্ঘ সময় ধরে এডিট করে তাকে এক্সপোর্ট করতে আবার দীর্ঘ সময়, সেই সময়গুলো অতিবাহিত করে সেই ভিডিওটা যখন রেডি হলো, তারপর আমি ডিসিশন নিলাম যে এই ভিডিওটা আমি পাবলিশ করব না। কেন করব না? কারণ আমি যেই টপিকটার উপরে কথা বলছি এবং যেই ব্যক্তিটাকে নিয়ে আসলে কথা বলছি, তাকে নিয়ে কথা বলতে গেলে আসলে নিজের উত্তেজনা ধরে রাখাটা সত্যিকার অর্থেই ভীষণ রকম কঠিন। আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না। তবে আজকে আমি আলোচনা করে দেখাবো সোলাইমান সুখনকে নিয়ে, যে সে কোন লেভেলের একজন চাটুকার এবং খুব অনৈতিক একজন মানুষ। বিবেকবোধ, মনুষ্যত্ববোধ তার মধ্যে আদৌ আছে কি না আমি জানি না। মনুষ্যত্ববোধ থাকতে পারে বা আছে মানবিকতা, সেটা হচ্ছে আমাদের ওই যে আবেদ আলীর মতো কোশ্চেন ফাঁস করা, যে আবেদ আলী পিএসসি চেয়ারম্যানের সাবেক ড্রাইভার। তো এরকম হতে পারে যে সে অঢেল সম্পদ কিংবা অবৈধ পথে অনেক টাকা পয়সা রোজগার করে তারপর দিনের পথে বা আল্লাহর রাস্তায় সে টাকাগুলোকে খরচ করার যেটা ব্যাপার, যে সততা বা যে মানবিকতা, মানুষের কাছে কাছে গিয়ে গিয়ে সবার যে খোঁজখবর নেয়ার যে ব্যাপারটা, ওই রকম হইতে পারে, মানবিকতাটা থাকতে পারে তার। সো তার ব্যক্তিগত ওই বিষয়টা নিয়ে আসলে আমি কথা বলতে চাইবো না। আমি বেসিক্যালি তার যেই বিষয়টা নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্টের জায়গা। তো পাবলিক ইন্টারেস্টের জায়গাটা আসলে খুব গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান সোশ্যাল মিডিয়ায় আপনি একটা যখন ইনফ্লুয়েন্সার কিংবা আপনি খুব বড় একটা পাবলিক ফিগার, তখন আপনার প্রত্যেকটা কথা দ্বারা আসলে অনেক অবুঝ মানুষ, কারণ অডিয়েন্সের মধ্যে অনেকেই থাকে, অবুঝ বুঝ ধার অনেক রকম মানুষজন থাকে। সো আপনার মেসেজ যেটা আপনি দেওয়ার চেষ্টা করবেন, আপনি চাইলে, এবং মানুষের যে স্ট্রাকচারটা আসলে ওই রকমের, আপনি একজন মানুষকে ভুল জিনিস বুঝিয়ে তাকে আসলে ভুল দিকে ধাবিত করতে পারবেন। আবার আপনি একজন মানুষকে ভুলটাকে ধরিয়ে দিয়ে তাকে আপনি আসলে আবার একটা সুন্দর দিকে তাকে নিয়ে যেতে পারবেন। সো লেটস কাম টু দ্য পয়েন্ট, আমরা আর না করি। সো একটু ব্যাকগ্রাউন্ডটা দিই, সেটা হচ্ছে আপনারা জানেন যে কোটা আন্দোলন চলছে বাংলাদেশে এই মুহূর্তে, এবং এই কোটা আন্দোলন প্রায় গত অনেক দিন ধরেই চলছে, এবং এই কোটা আন্দোলনটা শুরু হয়েছে গত 5 জুন থেকে, যখন কিনা হাইকোর্টের একটা রায় দিয়েছে, এবং ঠিক সেই দিন বিকেল থেকেই নাকি কতিপয় শিক্ষার্থী সেখানেই আন্দোলন করা শুরু করে, এবং তার পরিপ্রেক্ষিতে সেই আন্দোলনটা সারা দেশে আসলে ছেয়ে যায়। এবং আমি মনে করি এটা হচ্ছে একটি যৌক্তিক আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের, কারণ আপনারা অলরেডি জানেন, এবং এই যৌক্তিকতার যে আসলে এই যৌক্তিক দাবিটা যে কতটা যৌক্তিক এখন আরও বেশি ক্লিয়ার, যে 56% মতো চলে যাচ্ছে আপনার কোটায়, তারপর বাদবাকিগুলো চলে যাচ্ছে হচ্ছে আপনার কোশ্চেন ফাঁসে। সো এইরকম সিচুয়েশন যখন এটা দীর্ঘদিন ধরে আমরা জানতাম যে ওকে কোশ্চেন ফাঁস হচ্ছে বা এই সে, কিন্তু পিএসসির বা পাবলিক সার্ভিসের বা বিসিএসের কোশ্চেনগুলো যে আসলে ফাঁস হইতে পারে, এই ধরনের জিনিসগুলো কিন্তু আসলে ধারণা কখনোই আসলে মানুষের মধ্যে ছিল না। কিন্তু আমরা দেখছি যে গত 12 বছর ধরেই নাকি আসলে কোশ্চেন ফাঁস হচ্ছে। সো এবং এটা কোটা আন্দোলন চলাকালীন সময়েই কিন্তু আসলে এটা উদ্ঘাটন হয়েছে। এই জন্য আমি চ্যানেল 24-এর সেই সাংবাদিককে আসলে অনেক ধন্যবাদ দিতে চাই, যে তিনি আসলে তার জীবনের ঝুঁকি নিয়েও আসলে এই ধরনের একটি কাজ তিনি করেছেন। সো আমরা এবার যে জিনিসটা বোঝার চেষ্টা করবো, যে 5 জুন ছাত্রছাত্রীরা আন্দোলন করা শুরু করলো, হয়তো তার 2-1 দিন পরেই হচ্ছে সেটা সারা দেশব্যাপী ছড়িয়ে গেছে। আর ঠিক তার কয়েকদিন পর 11ই জুন 2024 আমাদের সোলাইমান সুখন ভাইয়া, হালের জনপ্রিয় ইউটিউবার এবং হালুয়াখোর এবং চাটুকার, তিনি একটা ভিডিও বানিয়েছেন। তিনি ভিডিও শুরুটা এভাবেই করেছেন যে আপনি কি খুব হতাশাগ্রস্ত, এরকম একটা ব্যাপারকে আসলে সে প্রমোট করতে চেয়েছে, যে আপনি কি খুব হতাশাগ্রস্ত, আপনার মধ্যে কি খুব খারাপ অবস্থা আপনার জীবন নিয়ে। তো এই কথা বলার পর সে অনেকগুলো সমস্যাকে সে আসলে পয়েন্ট আউট করেছে, যে আপনার কি এই ধরনের সমস্যার জন্য কি আপনি আসলেই অনেক ভয়ঙ্কর রকম খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তার মধ্যে কি সে একটা বাড়ি ভাড়ার কথা বলার চেষ্টা করেছে, যে ভাই ওকে, আপনি হয়তো 3 মাসের বাড়ি ভাড়া দিতে পারছেন না, এই জন্য হয়তো আপনাকে বাড়িতে পালিয়ে পালিয়ে আসতে হয়। এই জন্য খুব খারাপ একটা সময় নিশ্চয়ই আপনার এখানে, অথবা আপনি আইসিইউতে গিয়ে আপনার লোকজন, আপনার আত্মীয় স্বজন বা আপনার বাবা মা আসলে ভর্তি আছে। আপনি জানেন না কখন মরে যাবে কি বাঁচবে, কিংবা বেঁচে গেলেও আপনি কি টাকা কী করে পরিশোধ করবেন আপনি সেটা জানেন না। সো
প্র্যাকটিক্যাল ব্যাপার-স্যাপার যেমন ধরেন হসপিটালগুলোতে কী করে আসলে এই যে দালালরা এবং ডাক্তাররা কী যেভাবে যে বাণিজ্য করে একজন রোগীকে এক জায়গা থেকে আরেক জায়গা থেকে আরেক জায়গায় যে নিয়ে যায় এবং যারা কিনা হসপিটালে বিভিন্ন সময় স্বাস্থ্যসেবা নিয়ে থাকেন এই বিষয়টা কিন্তু তাদের কাছে আমার চেয়ে আপনারা ভালো বলতে পারবেন। সো ওই সকল বিষয়গুলো নিয়ে তিনি আসলে কথা বলবেন না। তিনি বলবেন যে আচ্ছা যদি এরকম হয় তো হইছে এবং এই জন্য আপনি হয়তো হতাশ। আপনার বাবাকে হয়তো আইসিইউতে আপনারা জানেন যে আইসিইউতে একজন মানুষ মারা গেলেও আইসিইউতে ৫-৭ দিন অনেক জায়গাতে আটকে রাখে এবং বিভিন্ন সময় আমরা সেই ধরনের নিউজগুলো আমরা দেখেছি পত্রিকায়, টিভিতে। সো সিচুয়েশন যখন এইরকমের আপনার মধ্যে একটা হতাশা আসতে পারে, ঠিক আছে? অ্যান্ড দেন আপনার কি ওই যে কলস টিপে অপ্রাসঙ্গিক বেশ কিছু টপিকও নিয়ে আসছে। আপনার কি কলস কলস নাকি টিপে পানি না, কলস টিপে না ভাই, এটা হচ্ছে আপনার টিউবওয়েল টিপে হয়তো পানি নিয়ে আসতে হয় কয়েক মাইল ধরে। তো সে এই সমস্যাটাকে পয়েন্ট আউট করার চেষ্টা করেছে এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আসলে এই ধরনের সমস্যা থাকতে পারে। তো ওইটা নিয়ে আসলে খুব বলার মতো কিছু নাই এবং এবং বর্তমান সময়ে বাংলাদেশে এতটা খারাপ অবস্থা নাই, এরকম অবস্থা থেকে পরিত্রাণ পেয়েছে। তবে বাংলাদেশের অনেকগুলো গ্রাম অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলগুলোতে এই ধরনের সমস্যাটা আছে, এটাকে আপনাকে পয়েন্ট আউট করতে হবে। ফাইন, অপ্রাসঙ্গিক কথাবার্তা বর্তমান সময়ের সাথে। ওকে, তিনি বলার চেষ্টা করছেন যে আপনি আপনার বাবা মায়ের ফোনটা ধরতে পারছেন না, কারণ হচ্ছে আপনি আপনার ইনকাম কিছু নয়, আপনার বাবা মা হয়তো ফোন করে টাকা পয়সা চাইবে এবং রিয়েল সমস্যা আসলে। সো এইগুলো কেন নাই, মানে এইগুলো কেন নাই, এই প্রশ্নটা আপনাদেরকে সে ভাবতে দেবে না। এই ধরনের চিন্তাটা আপনাদের মধ্যে জাগ্রত হোক, সে এই জিনিসটা কোনোভাবেই সে চাইবে না এবং সে এটা কখনোই চায় না। সো সে বলতে চায় যদি আপনার সমস্যা এরকমই হয় এবং সর্বশেষ এরকম আরও কিছু তেনায় পেঁচায় সে একটা জায়গায় নিয়ে গেল লাস্টে যে আপনি খুব মেধাবী একটা ছেলে, আপনি কি সেই মানুষটা, আপনি খুব মেধাবী একটা মানুষ, আপনার অনেক কষ্ট করে লেখাপড়া করেছেন, কিন্তু আপনি চাকরি পাচ্ছেন না, এতটাই দুঃখী আপনি, এতটা কষ্ট, তাই আপনি হতাশ। হ্যাঁ, এরকম সিচুয়েশন যদি আসে এবং যদি হয়, তা আপনার কী করণীয়? তিনি একটা সলিউশন দেওয়ার চেষ্টা করছেন। তিনি বলছেন যদি সমস্যা এরকমই হয় সেক্ষেত্রে আপনার শুকরিয়া আদায় করা উচিত, কারণ আপনি সৎ, আপনার শুকরিয়া আদায় করা উচিত। এখন আমার বক্তব্য হচ্ছে আপনি সৎ বিকজ অফ ধরেন আপনি অবৈধ টাকা দিয়ে কিংবা আপনার ঘুষ দিয়ে প্রশ্ন বা অথবা জালিয়াতি চক্রের সাথে জড়িত হয়ে আপনি প্রশ্নপত্র কিনতে পারেননি, বিকজ আপনি সৎ, আপনার বাবার সেই পরিমাণ টাকা নেই, আপনি প্রশ্ন কিনতে পারলেন না এবং লাখ মানুষ প্রতি বছর লাখ মানুষ হচ্ছে বিশেষ পরীক্ষা দেয়। কম্পিটিশন কত বড় এবং সেখানে সিট থাকে খুব অল্প, 1200 থেকে হয়তো কখনও ক্ষেত্র বিশেষে 1500-1800 ক্যাডার নন ক্যাডার সহ বলছি। সো সিচুয়েশন যখন আসলে এই রকমের, ঠিক সেই মুহূর্তে আপনি জানতে পারছেন যে আসলে কোশ্চেন ফাঁস হচ্ছে গত 12-15 বছর ধরে। সো কোশ্চেন ফাঁস হচ্ছে, তার মানে আপনার এই যে সম্পূর্ণ কম্পিটিশনটা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থাকে না, সম্পূর্ণ কম্পিটিশনটা হয়ে যাচ্ছে হচ্ছে আপনার কী বলে যারা কিনা প্রশ্ন পেয়েছে তাদের সাথে। এবং এটা আরেকটু ক্লিয়ারলি বোঝার জন্য এবং রিসেন্টলি বিশেষ করে যে সাংবাদিক চ্যানেল 24 যে প্রতিবেদনটা তারা করেছে, সেখানে তারা বলার চেষ্টা করেছে যে প্রায় 516টা সিটের অ্যাগেনস্টে প্রায় তার চাইতে বেশি প্রশ্ন তারা বিক্রি করেছে। অবশ্য প্রশ্ন যত বিক্রি করতে পারবে ততই তাদের লাভ। সো মেইন কম্পিটিশনটা হয়ে যাচ্ছে কিন্তু যারা প্রশ্ন পেয়েছে তাদের সাথে। সো এই গর্ধবটা, এই ইতরটা একবারও আপনাদেরকে এটা বলার চেষ্টা করতে চায় না যে ভাই এই যে সমস্যাটা হয়েছে এটার যদি একটা সুন্দর একটা স্বচ্ছ যদি একটা সিস্টেম থাকতো, এটা যদি হচ্ছে এই যে জালিয়াত চক্র যদি কাজ করতে না পারতো, সরকারের গোয়েন্দা টিম, এই যে এখন গোয়েন্দা টিমেরা সবাই গিয়ে ধরছে, কথা বললে আসলে শেষ হবে না, আমি আগের ভিডিওতে প্রচুর পরিমাণে এক্সপ্লেন করার চেষ্টা করছি। দেখেন আজকে ভাইরাল হওয়ার পর আমাদের টিভি এরা সবাই কী করছে, এদের অ্যাক্টিভিজম দেখাচ্ছে। এদের দায়িত্ব কখন ছিল? এদের দায়িত্ব ছিল এটা যে সমাজে কোন জায়গায় দুর্নীতিগুলো হচ্ছে, দুর্নীতিগ্রস্ত, এবং তারা নিজেরা আসলে পরিপূর্ণভাবে তারা দুর্নীতিগ্রস্ত, তো তারা কেন আসলে ওইগুলো দেখতে যাইবে? এবং আপনি জানেন যে আবেদ আলী আমাদের কী বলে ওর নাম কি, হারুনা রশিদ স্যার, যিনি হচ্ছেন আমাদের বাংলার সিংহাম, নারায়ণগঞ্জের লোকেরাই তাকে আসলে নাম দিয়েছে। সো বাংলার সিংহামের সাথেও তার ছবি আছে। একটা ড্রাইভার, সে হচ্ছে একটা দুর্নীতিগ্রস্ত ড্রাইভার, এখন ভালো অবস্থায় গেছে, তাদের সাথে লিঙ্ক আপ আছে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি
এরা কিন্তু ভালো ভালো উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কিন্তু তাদের ছত্রছায়ায় এই ধরনের কাজগুলো আসলে সুন্দরভাবে করে গেছে। সো আমি বলবো না যে ডিরেক্টলি বলছি না যে আমার অমুক পুলিশ কর্মকর্তা এর সাথে দাঁড়িয়ে আছে, সো দেখা যাবে এই কথাটাকে টেনে আবার ইস্যু নিয়ে আমার নামে একটা বড় মামলা। সো আই এম সরি, এরকম কিছু না। আপনারা কেউ জানতেন না, ঠিক আছে? আপনারা কেন জানতেন না প্রশ্ন হচ্ছে এইখানে, যখন এত বড় একটা চক্র কাজ করছে দিনের পর দিন, আপনাদের উচিত ছিল স্বইচ্ছায় এই সকল ইনস্টিটিউটগুলোর স্বইচ্ছায় আসলে ইনভেস্টিগেশন করা, কিন্তু তারা আসলে সেটা করেনি। সো চ্যানেল 24 আসলে বিভিন্ন সময় এরকম অভিযোগ পেত। সো সেই অভিযোগের ভিত্তিতে আসলে তারা এই সমস্যাটাকে আমলে নিয়ে তারা হচ্ছে এটার ইনভেস্টিগেশন করে। সো বাংলাদেশে এটা হচ্ছে বাংলাদেশের রিয়েল চরিত্র আর কি। সো মানুষ কোনোভাবেই সমস্যা শুরু হওয়ার আগেই তার সমাধান করার চেষ্টা করবে না, কিংবা চুরি হচ্ছে চুরিটা ঠেকানোর জন্য যে পদক্ষেপ নেওয়ার যে ব্যাপার, সেটা তারা কখনোই আসলে নেওয়ার চেষ্টা করে না। সো যেহেতু চেষ্টা করে না, সুতরাং আউটপুটের চেয়ে তার বেটার কী হবে, তাই না? এরকমের আরও অসংখ্য আবেদ আলী আছে, এবং আমাদের বেনজির, বুঝতেই পারছেন, মতিউর। তো এরকমের বেনজির মতিউরকে আপনার মনে হয় যে একজন দুজন, এবং আজকে দেখলাম এই কয়েকদিন ধরেই দেখছি যে পুলিশের আরও অনেক নাম করা বড় বড় পদের কর্মচারীদের কিন্তু আসলে তারা যে দুর্নীতিগ্রস্ত ছিল তার প্রমাণ পাওয়া গেছে, এবং তারা দুদক কাজ করছে। তো দুদক এতদিন কার বাল ছিঁড়ছিল, মানে এটাই আমার প্রশ্ন। দুদক কার বাল ছিঁড়ছিল? তোরা কেন তোদের মতো এরকম একটা এই সরকারি ইনস্টিটিউটকে সরকার কেন পালছে? দুদক এতদিন কার বাল ছিঁড়েছে? আমার এটাই একটা খুব প্রশ্ন আর কি। এই সাদেক এগুলো ভাইরাল হওয়ার পর তাকে ধরছে। তো কোথায় ছিল এরা কোথায় ছিল? বলছে আমরা নোটিশ দিচ্ছিলাম। সো বাংলাদেশ এটাই হয়, নোটিশ দিচ্ছে, তারপরে আবার টেবিলের তলে লেনদেনের মাধ্যমে এটা সব ঠিকঠাক, ওকে। সো যখন একদম এক্সট্রিম ভাইরাল হয়ে গেল, ওকে, মতিউর কট খেয়ে গেল, অ্যান্ড দেন ওকে একে আর রাখা যাবে না, একে রাখলে বিপদ। সো তখন তাকে নিয়ে খোঁজাখুঁজি করে তাকে আবার অফ করে দিল। সো এটা হচ্ছে বাংলাদেশের ক্যারেক্টার। এবং মেধাবী ছেলেপেলে বাংলাদেশে থাকবে না, মেধাবী ছেলেপেলে বাংলাদেশে থাকতে চাইবে না, বা বাংলাদেশে সেরকম থাকার পরিবেশ নেই। এটা 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 ধ্রুব সত্য। তো চলেন আমরা আসলে ওই সোলামান সুমন ভাইয়াকে নিয়ে কথা বলি। সো যেটা বলছিলাম যে 6 তারিখে 5 তারিখে আন্দোলন শুরু হয়, 11 তারিখে সে হচ্ছে কি মানুষকে বোঝাচ্ছে যে আপনি শুকরিয়া আদায় করবেন, যদি আপনার সাথে এরকমের সিনারিও হয় সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি শুকরিয়া আদায় করবেন। সো এই হচ্ছে আমাদের সোলাইমান সুখনের রিয়েলিটি, এবং এভাবে তারা পাছা চাটে, এবং এরা মাইক পায়, মানুষ হাততালি দেয়। এবং সেই ভিডিওতে আমি দেখলাম যে সে প্রায় 10-15 হাজারের উপরে আসলে লাভ রিয়াক্ট। সো এই বাটপার, এই ইতরগুলো, এই বদমাইশগুলোকে নিয়ে কথা বলতে গেলে কি বলেন, আমি কীভাবে নিজেকে ধরে রাখতে পারি? মানে আমি নিজেকে ধরে রাখাটা এত সোজা না, নিজের যে টেম্পারেচার ধরে রাখা এত সোজা না, কারণ এইসব অসভ্যগুলো, এইসব ইতরগুলো দিনের আলোর মতো পরিষ্কার যে এরা কি করতে চায়, এদের কি মোটো, এটা দিনের আলোর মতো পরিষ্কার। এই যে সরকারের পাছা চাটছে, এই যে জাফর ইকবালের মতো পাছা চেটে 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 ক্লিন করে ফেলছে একদম পুরো। তারপর তাদের হচ্ছে রুজি এটা, তারপর তারা হচ্ছে খাবার পাবে, খাদ্য পাবে, সরকারের পোষ্য প্রাণী এগুলো। তো এইগুলো জেনে শুনে কী করে আসলে এরা আমাদের সামনে আসে, টিভি চ্যানেলে আসে, কী করে আসে? আমি একসময় বিশাল রকম ফ্যান ছিলাম। দেখেন, আমরা যখন ছোটো ছিলাম তখন সে রাজ্যে আমার মনে আছে, সে প্রফেশন চেঞ্জ করে বাংলাদেশ নেভিতে ছিল। আমার খুব চমৎকার লাগে যে বাংলাদেশ নেভি। তো বাংলাদেশ নেভিতে ছিল, অ্যান্ড দেন সেখান থেকে প্রফেশন চেঞ্জ করে আসলে সেই গল্প শুনিয়ে বেড়াচ্ছিল রেডিওতে। আমার মনে আছে রাত জেগে সেই গল্প আমি শুনছি, এবং তাকে আমি সত্যিকার অর্থে খুব ভালো লাগতো তাকে আমার। কিন্তু এই যে আমি বলছি না যে এই পার্টিকুলার এই ইভেন্টের পর আসলে তাকে আমার অপছন্দ করতে শুরু করেছি, এবং তার এই ভণ্ডামি, এইসব ইত্রামিগুলো কিন্তু বহু বছর ধরে কিন্তু চলছে। সো নানান রকম ইউটিউবাররা আসলে তাকে নিয়ে কথা বলার চেষ্টা করেছে, তার এই ভুলগুলোকে নিয়ে কথা বলার চেষ্টা করেছে, তার এই দ্বিচারিতাকে নিয়ে আসলে কথা বলেছে, তার এই যে মানুষকে যে ঘোল খাওয়াচ্ছে এই বিষয়গুলোকে নিয়ে কথা বলেছে, এবং সেই বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু আসলে এই যে তার যে বুকপিট নাই, এবং এই যে নির্লজ্জ একটা লোক, একটা নির্লজ্জ একটা লোক, তার কোনো ব্যক্তিত্ব বলতে কিছু নাই, লাজ লজ্জা বলতে কিছু নেই, এরকম একটা লোককে নিয়ে আসলে বলে কোনো লাভ নাই, ঠিক আছে? সো দায়িত্ববোধ থেকেই আসলে মানুষের জানা উচিত, এগুলো নিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত এই কথাগুলো। কারণ এখনও অসংখ্য ছেলেপেলে আছে, বাচ্চা ছেলেপেলে আছে, যাদের কিনা মাথা সে খেয়ে নিচ্ছে, এবং এই জনতা যারা কিনা হচ্ছে তাকে ধ্যান জ্ঞান মনে করে, তারা কিন্তু তারাও একটা সময় আসবে, দেখেন, বিশ্বাস করেন, বিলিভ মি, তারাও একটা সময় আসবে যে এই চোরটাকে, এই ছ্যাচরটাকে ধরে জুতা দিয়ে পিটিতে যাবে, এই চোরটাকে বা এই ছাত্রটাকে ধরে কিন্তু আসলে গালি দিবে আবার। তো সবার আর কি ওইরকম স্কোপ থাকে না যে এই ধরনের চোর ছাত্রগুলোকে নিয়ে কথা বলার, ইভেন সবার আসলেই থাকে না। আমি যখন দেখেন, আমি তো দীর্ঘদিন আগে থেকে জানি যে একটা বদমাশ, একটা ইতর, একটা ছোটো লোক, কিন্তু কখনো কিন্তু আসলে একে নিয়ে আসলে কথা বলার স্কোপ তৈরি হয়নি বা কথা বলিনি। সো এই লোকটা
এই ছাত্র আন্দোলনের এরকম একটা সময় যখন কিনা মানুষের প্রত্যেকটা শিক্ষার্থীদের মধ্যে যারা আমাদের জুনিয়র স্টুডেন্ট যারা আছে তো তাদের মধ্যেও একটা জোশ কিন্তু আছে যাতে ঠিক আছে এইরকমের কোটার আমরা শিকার হচ্ছি, আমরা এরকমের পক্ষপাতিত্বের শিকার হচ্ছি, আমরা এইরকমভাবে ভোগান্তি এবং বঞ্চিত হচ্ছি আমাদের শিক্ষা জীবন শেষ করার পরে চাকরি জীবনে গিয়ে। সো সাধারণ ছোটো ছোটো বাচ্চারা এটা ভাবতেই পারে আচ্ছা ঠিক আছে এটা তো যৌক্তিক আন্দোলন এবং আমাদের এইখানে একত্রিত হওয়া উচিত এবং এই যে আমাদের বড় বড় বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা যেই কথাগুলো বলছে বা যে আন্দোলনটা করছে এই আন্দোলনটা আসলে যৌক্তিক এবং আসলে সত্য এবং এই ব্যাপারটা তারা আন্দোলনে থাকুক বা না থাকুক সেটা বিষয় না, কিন্তু এই যে ব্যাপারটা যে সত্য এবং সুন্দর এই ব্যাপারটাকে তারা মানে ধরতে শিখবে, তারা এটাকে বুঝতে শিখবে। ঠিক এই মোমেন্টে এই ইতরটায় একটা ভিডিও বানাইলো 11 জন যে আপনি কি সারা জীবন ধরে প্রচুর লেখাপড়া করলেন, লেখাপড়া করার পর হচ্ছে গিয়ে আপনার চাকরি পাচ্ছেন না, সো আপনি শুক্রিয়া আদায় করেন, আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে ঘুমিয়ে যান। সো এই ইতরগুলো সব বোঝে, এই বদমাশগুলো এগুলো হচ্ছে রুজি আপনারা দয়া করে এই সব স্টুপিডগুলোকে আর মাইক দেন না। এটা মাইক পায়, মাইক পেয়ে মুখ দিয়ে হাগে, সেই হেঁকে সে গু আপনাদের গায়ে ছড়িয়ে ছিটিয়ে চলে যায়। ঠিক আছে, সো আপনাদের ভুল, আপনাদের অন্যায়, মানে এই দেশটা এরকমের যে দেশে কোনো একটা অন্যায় হচ্ছে এটা আপনাদের ভুল, আপনাদের জন্য হচ্ছে। কিন্তু সরকারের যে প্রত্যেকটা জায়গায় আসলে এগুলো দেখভাল করার মতো যে ইনস্টিটিউশন আছে এবং তারা এই জন্য রেসপন্সিবল, তারা এগুলোকে কন্ট্রোল করার জন্য রেসপন্সিবল, সে এটা কখনোই বলবে না। কারণ এটা যদি বলে সেক্ষেত্রে ওই যে বলে না যে সরকারি কর্মকর্তা বিভিন্ন সরকারি অফিসে গিয়ে তাকে যে সুন্দর সার্ভিস পায়, যে মোলায়েম সার্ভিস পায়, সেই সার্ভিস কে নিয়ে এসে তো সঙ্গে সঙ্গে ভিডিও বানায় ফেলে, আরেকটা ভিডিও প্রসাব করে ফেলে সঙ্গে সঙ্গে। সো ওই জিনিসগুলো তো পাবে না। সে যদি একটা গভর্নমেন্ট অফিসে গিয়ে যে চিন্তা করে ভাই আপনারা ঠিক আছে আমাকে তো খুব ভালো সার্ভিস দিলেন, ভালো লাগলো, কিন্তু এই যে সাধারণ মানুষ যে বলে আপনাদের এখানে আসলে ঘুষ চায়, পাসপোর্ট একটা বানাতে গেলে ঘুষ চায়, যে পাসপোর্টের কথা আসলো যে সে গল্প আমি শেয়ার করবো যে আমার পাসপোর্ট বানাতে গিয়ে কী কী হয়েছিল, সেটা আসছে খুব শীঘ্রই একটা ভিডিও বানাবো। সো এই কখনো কি বলে না যে আপনারা যে পাসপোর্ট বানাতে গেলে আপনারা যে ঘুষ খান বা এইগুলো কেন খান, মানে এই কথাটা যদি সে বলতে যায় সেক্ষেত্রে তো ঘাট ধরে তাকে ওখান থেকে বের করে দেবে জুতো পেটা করে। সো বুঝি, এগুলো বোঝা যায়, শুধুমাত্র আমাদের জেনারেশনের অনেক ইয়াং জেনারেশনের অনেক ছেলেপেলে এগুলো বুঝতে পারে না, তারা এখনও সত্য থেকে অনেক দূরে আছে। সো এ নিজেও জানে যে এ অন্যায় করছে, যাই করছে অন্যায় করছে, প্রতারণা করছে মানুষের সাথে, সাধারণ মানুষের ইমোশনস নিয়ে আসলে সে খেলছে এবং সাধারণ মানুষকে আসলে সুন্দরভাবে চিন্তা করার যে একটা পরিবেশ, সেই পরিবেশটাও তারা কিন্তু আসলে নষ্ট করছে। সো এইসব মানুষদেরকে আপনারা মাইক দেন, আপনারা হাততালি দেন। সো এরকম একটা দেশ, একটা ক্লাউনের দেশ, ক্লাউনরা হাততালি দেবে এইসব মানুষের কথা শুনে, হৃদয় ধারণ করবে এইসব মানুষকে রোল মডেল ভাববে। এটা খুবই কমন ব্যাপার। আর এই দেশ যে ক্লাউন এবং এই দেশ যে পচে গেছে এটা বোধহয় আর বলার বাকি রাখে না। এতদিন মানুষজন হচ্ছে ব্রেফলি বলতো যে এ দেশটা ভালো নেই, দেশটা ভালো নেই, সব জায়গায় হচ্ছে দুর্নীতি, সব জায়গায় খারাপ 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 বলতো। সো অলরেডি আপনারা কতটা নিশ্চিত জানি না, অলরেডি সেটা হচ্ছে সার্টিফাইড। তাদের যে আগের যে ব্রিফলি যে বক্তব্যগুলো ছিল সেগুলো এখন সার্টিফাইড যে ইয়াস এই দেশ আর ভালো নাই, এই দেশ একটা চোর বাটপার ইতরদের দেশ। এবং আমি আমার বিভিন্ন ভিডিওতেও আমি আলোচনা করে দেখিয়েছিলাম যে র্যান্ডমলি 7 দিন 10 দিনের ভিডিও পিক করে আমি সেখানকার বাংলাদেশের নিউজ কী হয়েছে সেগুলোকে নিয়েও আমি আলোচনা করে দেখাইছি যে কী রকমের বাটপারি সব জায়গায়। সো ইয়াং জেনারেশনকে বলবো, তুমি যদি 9, 10, 11, 12-এ পড়ো, তোমার উদ্দেশ্য থাকা উচিত যে তুমি IELTS-এর প্রিপারেশনটা নাও। তুমি সুন্দর করে IELTS-এর প্রিপারেশন, অথবা কেউ যদি আমেরিকা যেতে চাও GRE-টা ওরা ভালো প্রেফার করে। সো IELTS অ্যান্ড GRE এই দুইটার প্রতি ফোকাস করো। খুব কঠিন এক্সামগুলো। সো তুমি যদি নিজেকে আসলে ভালোভাবে প্রিপেয়ার করতে পারো, তুমি একটা সুন্দর জীবন পাবে, আসলে একটা সিকিউর জীবন পাবে, এবং যেখানে কিনা তোমার জোর করে অন্যায় শিকার হবে না। তোমার যে অধিকারটা রাষ্ট্র তোমার কাছে এসে তোমাকে বলে দিয়ে যাবে যে এটা হচ্ছে তোমার অধিকার, এবং এই অধিকারটা আপনার বুঝে পাওয়া উচিত। এবং যদি আপনার সাথে এরকম ঘটনা ঘটে তখন হচ্ছে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হইলেন, এবং আপনি যদি অধিকার থেকে বঞ্চিত হন সেক্ষেত্রে এই স্টেপ নেওয়া উচিত, এবং রাষ্ট্র আপনাকে এভাবে সহযোগিতা করবে। সো উন্নত বিশ্বগুলো এই জন্যই উন্নত, এবং এই চোরছাচোরের দেশগুলোতে এই জন্যই চোরছাচোর। আপনি সত্য কথা বললে বরং, আপনি প্রতিবাদ করলে বরং সরকার আইনকে দিয়ে মূলত আপনাকে খেলে দেবে। এটাই হয় আপনার এই ধরনের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা, যে তারা আসলে আইন দিয়ে উচ্চ পদস্থ এবং উচ্চ শ্রেণীর মানুষদেরকে আসলে সেভ করে, আর নিম্ন শ্রেণীর মানুষদেরকে আসলে শোষণ করে।
সো এটি হচ্ছে বাংলাদেশ। আর কি বলবো, বাংলাদেশ হচ্ছে লস অ্যাঞ্জেলস অ্যান্ড সিঙ্গাপুর হয়ে গেছে। সো ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে আমার কিছু বার্তা থাকবে যে আপনারা এই যে হালুয়াখোর, রুটিখোর, এই যে সরকারের পাছাচারা যে সকল মানুষজন যেগুলো আছে, এদের পেছনে আপনারা গিয়ে হাততালি না দিয়ে আপনাদের উচিত যে কোনো একজন ইনফ্লুয়েন্সার কিংবা যে কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটর, সে যেই হোক না কেন, তার ইনফরমেশন একটা দিলেই তাকে হচ্ছে তার প্রতি ভক্তিটা নিয়ে আসেন না, ইনক্লুডিং মি। যেমন এই যে নাসির তামজিদ আরেকটা ভণ্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে, ভালো একটা ইমেজ, ওই ইমেজটাকে ব্যবহার করে সে আসলে অনেক ভুলভাল ইনফরমেশন দিয়ে রমরমা একদম রসিয়ে কথাগুলো বলে তাদের চাইতে বেটার কন্টেন্ট বানানোর কেপেবিলিটি আছে, সেরকম সুন্দর ভয়েস আছে, সেরকম সুন্দর প্রেজেন্টেশন করার ক্ষমতা আছে। আমরা এইসব রসিয়ে কথা বলতে আসলে পছন্দ করি না, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সো আপনারা এই সকল মানুষদের পেছনে গিয়ে হাততালি দিয়ে না, এরা আপনাদের সাথে প্রতারণা করবে। আমি যেটা বলতে চাই, আপনি আপনার অধিকার সম্পর্কে সচেতন হন। একজন ভণ্ড প্রতারক আসবে একটা লেভাস ধরে, হিয়া আমির একটা ভালো উদাহরণ এই জন্য। সো এরকম একটা ভণ্ড প্রতারক আসবে আর আপনি তার আগে একদম হাতে চুমুখে একদম পুরো তার ভক্ত হয়ে যাচ্ছেন। সো এই ধরনের কালচার থেকে বাংলাদেশের মানুষদের আসলে বেরিয়ে আসা উচিত। এবং আর নইলে আপনার মধ্যে এবং একটি ক্লাউনের মধ্যে, একটি ক্লাউন জাতির মধ্যে আসলে কোনো পার্থক্য থাকে না। সো আমি বলবো ইয়াং জেনারেশনের কাছে যে ইন্টারনেটে এসে যে সকল মানুষরা যে ধরনের চরিত্র দেখায় আপনাদেরকে, ওই ধরনের চরিত্রে কনভিন্সড হয়েন না। নিজেরা নিজেদের মস্তিষ্ককে একটু ব্যবহার করেন। দেখেন ওই সকল মানুষেরা যারা কন্টেন্ট বানাচ্ছে, এরা এক্সট্রা অর্ডিনারি কিছু না, এরা আলাদা কোনো মানুষ না, আপনার মতোই মানুষ, আপনার মতোই সমান ক্যালিভার নিয়ে থাকা মানুষ, ঠিক আছে? সো তারা তাদের ওই বিভিন্ন অ্যাক্টিভিজম করে এক্সপিরিয়েন্স নিয়ে অ্যান্ড দেন ওই জায়গাগুলোতে তারা একটু এক্সপার্ট হয়েছে, অ্যান্ড দেন সেই জন্য তারা ভিডিওগুলো বানাচ্ছে অ্যান্ড পাবলিকের এই যে ইমোশনস নিয়ে আসলে খেলার সুযোগ পায়। আর আপনারা যদি একটু অ্যালার্ট হইতেন, একটু সচেতন হইতেন, আপনারা যদি এরকম ভণ্ড প্রতারক টাইপের যে সকল মানুষগুলো আছে তাদেরকে যদি আপনারা পরিত্যাগ করার মতো যে কালচার, এই কালচারটা যদি আপনাদের মধ্যে থাকতো, সেক্ষেত্রে এনায়েত চৌধুরী, খালিদ ফারহানের মতো, নাসির তামজিদ, এদের মতো যে ভণ্ড মানুষগুলো আপনাদের সামনে আসতো না, আইমান সাদিক অ্যান্ড সাদমান সাকিব, আর কত আছে, কত কয়টা নাম বলবো আর কি। সো এরা আপনার কেমন ইস্যুতে জানি কথা বলে আর কি, এরা রিয়েল ইস্যুতে আসলে কথা বলার সাহস রাখে না, তখন আর পায়ুপথ দিয়ে সব বেরিয়ে চলে যায়। সো এই যে ব্যাপারগুলো আসলে সুন্দর না, আসলে এই ব্যাপারগুলো, এই প্র্যাকটিসটা সুন্দর না। এদের কাছ থেকে মানুষ আশা রাখে যে ওকে, তারা আসলে বলিষ্ঠ একটা কণ্ঠ হবে, তারা অনেকগুলো মানুষের অধিকার নিয়ে কথা বলবে। গণতন্ত্রের এটাই তো ব্যাপার, তাই না? যে আপনি শোষিত যখন হবেন, তখন কিছু মানুষ, কিছু নেতা থাকবে, তারা হচ্ছে আপনাদেরকে সেখান থেকে আপনাদের অধিকার বঞ্চিত মানুষকে নিয়ে কথা বলবে। সো প্রত্যেকটা মানুষের উচিত তার নিজস্ব যতটুকু ক্যালিভার আছে, সেই ক্যালিভারের মধ্যে থেকে, সেই লিমিটেশনসের মধ্যে থেকে আসলে কথা বলা। কিন্তু এই সকল মানুষগুলো তারা হচ্ছে তাদের সম্পূর্ণ বিবেক বোধকে আসলে তারা বিকিয়ে দিয়ে তারা আসলে টাকা উপার্জনের জন্য, পদপদবীর জন্য আসলে তারা এই ধরনের কাজগুলো করে। সো কিছু করার নাই, বিবেক বিবেচনা বোধ আসলে চুরি হয়ে গেছে দেশ থেকে। সো এদের কাছ থেকে আসলে আমি হাই ভ্যালু, হাই মোরাল কিছু আশা করি না। আর এই জন্য আর উত্তেজিত হতে মন চায় না, এই জন্য আগের ভিডিওটা আমি ডিলিট করেছি। যে আসলে আমি যদি উত্তেজিত হয়ে কিছু বলি বা কিছু একটা কথা বলি বা হার্ট করি, আলটিমেটলি লাভ নাই কেন, এর মতো করে ভিডিও বানাবে, কারণ এর লাজ লজ্জা নেই। ওই হচ্ছে ও অভ্যস্ত, ছোটোবেলা থেকে অভ্যস্ত যে ওকে এরকম প্রতারণা করো, 5 জন মানুষ গালি দেবে, অ্যান্ড দেন এটাকে শুনে বসে থাকতে হবে আমাকে, অ্যান্ড দেন আমি লিগ্যাল কিছু করছি বা লিগ্যাল কিছু করছি না, এইসব বিবেচনা করার কোনো সুযোগই নেই। বা একজন আমাকে গালি দিল, কেন গালি দিল, এর মধ্যে কি কোনো মেরিট আছে কিনা? যদি মেরিট থাকে সেক্ষেত্রে সেটাকে আমার শুধরানো উচিত, যদি মেরিট না থাকে সেক্ষেত্রে অবশ্যই আমি তাকে ইগনোর করব। কিন্তু আপনি এই যে বিবেচনাই করলেন না, আপনার নিজের বিবেকের কাছে কখনোই আপনি অ্যাপিয়ার হলেন না, আপনি আপনার বিবেকের আদালতের কাছে নিজেকে কখনোই দাঁড় করাইলেন না, সেক্ষেত্রে আমার মনে হয় না যে আপনার একটা ব্যক্তিগত জীবনে আসলে কোনো প্রোগ্রেস হইতে পারে। আপনি টাকা পয়সা অনেক কামাইতে পারেন, যেহেতু ওই যে বললাম সুলেমান সুখন দেখি বাংলাদেশের সর্বোচ্চ সব রকমের হচ্ছে সুযোগ সুবিধা তারা নিয়ে থাকার পর তারা আসলে আরামায়েশের জীবন, এবং আপনাদেরকে ওই যে বলবে যে আপনি খুব কষ্টে আছেন, আপনি খুব এই চাকরি পাচ্ছেন না, ভালো করে লেখাপড়া করেছেন তবুও চাকরি পাচ্ছেন না, আপনার শুকরিয়া আদায় করা উচিত, কারণ আপনি সৎ। সো এই ধরনের হালুয়াখোরদেরকে নিয়ে আর কি বলবো, আর কথা বাড়াতে চাই না। আপনারা যেখান থেকে আজকের এই ভিডিওটা আমার দেখেছেন, আপনাদের সবার প্রতি অনেক ভালোবাসা, এবং আপনাদের যদি কোনো রকম সাজেশন থাকে, সেই সাজেশনগুলো আপনারা চাইলে আমাকে দিতে পারেন, এবং আমার ভুল ত্রুটির জন্য যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের এই ভিডিওতে। আর সুলেমান সুখনের উদ্দেশ্যে একটা কথা বলবো, যদি বা হিম্মত থাকে, যদি বা নিজের কাছেই নিজে যদি সৎ হন, তো সততা যদি থেকে থাকে, তাহলে আমার আজকের এই ভিডিওটার একটা রিভার্ট আপনি চালিয়ে দিতে
দিতে পারেন। আমি আশা করব যে আপনার সাথে একটা লাইভ সেশন করা যায় কিনা কোনোভাবে। সো আপনার সাথে যদি একটা লাইভ সেশন করা যায় সেক্ষেত্রে আমি সবচেয়ে বেশি খুশি হব। আমি চাই আমার যদি ভুল থাকে সেক্ষেত্রে আমি অবশ্যই আমার ভুলগুলোকে আমি রিকভার করতে চাই। সো আমি চাই না একটা ভুল ধারণা নিয়ে আসলে বেঁচে থাকতে। সো এবং পাছা চেটে চেটে আসলে আমার জীবনকে কাটিয়ে দিতে। সো আপনার যদি কোনো রকম কিছু বলার থাকে সেক্ষেত্রে আপনি চাইলে একটা ভিডিও একটা গার্বেজ কিছু বলবেন, এটা আশা করি। মানে সেটা চাই না আর কি যে গার্বেজ কিছু বলে আর একটা ভিডিও আপনি প্রসাব করে দেন। সো আমি জানি আপনি প্রসাব করবেন না একটা ভিডিও, যদি আপনি আমার আমাকে এনকাউন্টার করতে চান ভিডিওর মাধ্যমে। সো সেক্ষেত্রে করতে পারেন। তবে আমি আশা করবো একটা লাইভ সেশনের, তো সেখানে ডাউটগুলো ক্লিয়ার হয়ে যেতে পারে। আমার নিজের ডাউট থাকতে পারে, আমার নিজের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আসলে আলোচনা করা যেতে পারে। আর আপনারা যেখান থেকে শুনছেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন। আর যদি সাজেশনস থাকে সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে দিবেন, আপনার যে কোনো রকম মতামত আপনি দিবেন এবং আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ধরিয়ে দিতে পারেন, যাতে করে আমি পরবর্তী সময়তে আমার ভুল ত্রুটিগুলোকে আমি এড়িয়ে সামনের দিকে আগাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। মোহাম্মদ জানাতুল নাইম, আর শুনছিলেন দ্য কাউবয় প্রেজেন্টস সামাজিক আলোচনা।